ভালোবাসা সুন্দর যদি মানুষটা সঠিক হয়। সত্যিকারের ভালোবাসাগুলো কখনো হারিয়ে যায় না। হাজারো ভালোবাসার মধ্যে এমন কিছু ভালোবাসার গল্প থাকে যে গল্পগুলো মানুষের হৃদয়ে জায়গা করে নেয়, যে গল্পগুলো সত্যিকারের ভালোবাসার এক দৃষ্টান্ত উদাহরণ হয়ে থাকে। আজ ঠিক এমনই একটি অসাধারণ গল্প নিয়ে হাজির হয়েছে, যেখানে একটি মানসিক সমস্যাগ্রস্ত ছেলে একটি মেয়েকে পাগলের মতো ভালোবাসে। মেয়েটিও ছেলেটিকে অসম্ভব রকম ভালোবাসে, কিন্তু এর মধ্যে সমাজের মানুষরূপী পশুদের লোলুপ দৃষ্টির শিকার হয় মেয়েটি। দিনের পর দিন মেয়েটিকে ভোগ করতে থাকে মানুষরূপী এই পশুগুলো। মেয়েটি কি বেঁচে থাকতে পারবে, নাকি এই পশুদের অত্যাচারে অতিষ্ঠ হয়ে নিজের জীবন উৎসর্গ করে দিবে? আর এরপর সেই মানসিক সমস্যাগ্রস্ত প্রেমিকেরই বা কি হবে? সে কি এই সিস্টেমের বিরুদ্ধে রুখে দাঁড়াতে পারবে, নাকি তাকেও পড়তে হবে ভয়ঙ্কর বিপদে? এমনই সব দুর্দান্ত সাসপেন্স থ্রিলার গল্প নিয়ে নির্মিত সিন্ডিকেট ওয়েব সিরিজটির কাহিনী প্রত্যেকেরই মন ছুঁয়ে যাবে, তাই অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। গল্পের শুরুতেই আমরা দেখতে পাই অন্ধকার রাতে একটি মেয়ে দেয়াল থেকে লাফ দিয়ে নেমে রাস্তার দিকে দৌড়াচ্ছে, আর তার পেছনে ধাওয়া করছে কিছু গাড়ি। এরপর সিন চেঞ্জ হয়ে যায়, আর আমরা দেখি সেই মেয়েটি সিএনজি থেকে নামছে, যার নাম থাকে জিসা। এরপর আমরা দেখি মেয়েটি রেল লাইনের সামনে দাঁড়িয়ে আছে, আর তখন একজন লোক এসে তাকে একটি ব্যাগ দেয় আর বলে, ম্যাডাম আজকের মধ্যে কাজটা শেষ করতে হবে। এই বলে লোকটি চলে যায়। তখন আমরা ব্যাগ হাতে জিসাকে খুব আতঙ্কিত ভাবে দেখতে পাই, কিন্তু কেন, কি ছিল সেই ব্যাগে? এরপর সিন চেঞ্জ হয়ে চলে আসে আফরান নিশোর কাছে, যিনি এখানে আদনান চরিত্রে অভিনয় করেছেন। আদনানকে তখন তার বোন ফোন দিয়ে বলে, ভাইয়া তুমি কোথায়, তাড়াতাড়ি আসো। ওইদিকে তার বোনের ফোন রেখে আদনান জিসানকে ফোন দেয় আর বলে, তুমি কোথায়, আর ইউ ওকে? এরপর সিন চেঞ্জ হয়ে চলে আসে জিসার অফিসে। জিসা আর আদনান মূলত একই ব্যাংকে চাকরি করে, আর তাই আদনানকে দেখতে না পেয়ে তার কলিগ জিসাকে জিজ্ঞেস করে আদনান কোথায়। তার এই প্রশ্নে জিসা বিরক্ত হয়ে বলে, আমি কিভাবে বলবো? এরপর আমরা দেখি আদনান অফিসে এসে জিসার রুমে যায়। জিসা বলে ডাকতে জিসা চমকে ওঠে আর বলে, কি হয়েছে? তখন আদনান তাকে জিজ্ঞেস করে, কি হয়েছে তোমার, কাল সারাদিন কোথায় ছিলে? তখন জিসা বলে, ফরাসগঞ্জ ব্রাঞ্চে গিয়েছিলাম। এরপর আদনান তাকে জিজ্ঞেস করে, তাহলে ফোন বন্ধ কেন ছিল? তখন তার এই প্রশ্নে ভীষণ রেগে যায় জিসা আর বলে, ফোন বন্ধ থাকতে পারে না, তার জন্য জবাব দিতে হবে এখন। এরপর একটা পর্যায়ে জিসার মনে হয় সে কোনো রিজন ছাড়াই আদনানের সাথে খারাপ বিহেভ করছে, আর তাই তখন নিজেকে কন্ট্রোল করে আদনানকে সরি বলে চলে যায়। আর যাওয়ার মুহূর্তে আদনানকে বলে, অফিস শেষে দেখা করো, কথা আছে। তারপর আমরা দেখি লিফটের জন্য আদনান ওয়েট করছে, আর তখন লিফটের দরজা খুললেই দেখি সেখানে ফারিন এবং সাথে একজন ব্যক্তি যাকে ফারিন মাম্মা বলে সম্বোধন করেন। ফারিন তখন লিফট থেকে নেমে আদনানের সাথে কথা বলে। এমন মুহূর্তে একজন লোক এসে পেছন থেকে আদনানের গায়ে হাত দিয়ে বলে, কি জিসার সাথে দেখা করতে এসেছো? তখন আদনান রেগে যায়, কারণ আদনান অ্যাসপারগাস সিনড্রোমে আক্রান্ত, তাই তাকে কেউ টাচ করলে সে সেটাকে নর্মালি নিতে পারে না, আর এজন্য তখন আদনান রেগে যায়। তখন সেই মুহূর্তে ফারিন কোনোভাবে সিচুয়েশনটা হ্যান্ডেল করে। এরপর আমরা দেখি আদনান ফারিনকে বলে, জিসার কি হয়েছে, তুমি কি জানো ও কেমন জানি করছে? তখন ফারিন বলে, ডোন্ট ওয়ারি, সবকিছু ঠিক হয়ে যাবে। পরের দৃশ্যে আমরা দেখি জিসার ডেস্কের উপরে সেই ব্যাগটি রাখা, আর সে সেটা খুলতে গিয়েও কি যেন ভেবে ব্যাগটি আবার রেখে দেয়। তারপর আমরা দেখি জিসা তখন অফিস থেকে বের হয়ে যায় আর গিয়ে আদনানের সাথে দেখা করে। তখন আদনান জিসাকে জিজ্ঞাসা করে, কি হয়েছে তোমার, কেন এমন করছো? তখন জিসা উত্তরে বলে, কিছুই হয়নি তো, বলেই আদনানকে জড়িয়ে ধরে। তখন আদনান আবার তাকে জিজ্ঞেস করে, তোমার কি হয়েছে? তখন সে বলে, বলবো কিছুদিন যাক। এরপর আদনান জিসাকে কবিতা শোনায়, কাজল চোখের মেয়ে, আমার দিবস কাটে বিবশ হয়ে তোমার চোখে চেয়ে, তাকাস কেন আকাশ, কেন আমার বুকে আকাশ, তুই তাকালে থমকে থাকে আমার বুকের বাপাস। এরপর জিসান আদনানকে বলে, চলো বিয়ে করে ফেলি। জিসা বলে, প্রেম করা শিখিয়েছি না, বিয়ে করাও শিখিয়ে দেব। এরপর হঠাৎ জিসা বলে, এখন আমার অনেক কাজ আছে, তুমি বাসায় যাও। এই বলে সে চলে যায়। এরপর আমরা দেখি জিসা শাড়ি পরে কিছু ডকুমেন্টস নিয়ে চেয়ারম্যানের রুমে ঢোকে। আসলে এক কোম্পানি ভুয়া দলিল দেখিয়ে ব্যাংক থেকে 70 কোটি টাকা লোন করেছে, আর সেই বিষয়টা ইনফর্ম করতেই মূলত জিসা চেয়ারম্যানের কাছে আসে।
তারপর আমরা দেখি চেয়ারম্যানের রুমে তখন তার ছেলে রবিন আসে। জিসাকে তার বাবার সাথে দেখে রবিন তখন দিশাকে সাবধান করে দেয় আর বলে তার বাবার থেকে দূরে থাকতে। এরপর দিশা সেখান থেকে চলে যায়। এরপর জিসা আদনানকে কল দিয়ে বলে সেই কবিতাটা আবার পড়ে শোনাতে। আদনানকে আরো বলে আমি আমার সব কষ্টের কথা কিন্তু তোমাকে বলে রাখছি, আর সব অভিযোগ একটা সিন্দুকের মধ্যে লক করে রেখেছি। একদিন চাবি দিয়ে বলবো নাও দেখো, তখন কিন্তু পালিয়ে যেতে পারবে না। এরপর আমরা দেখি গাড়িতে করে জিসা কোথায় যেন যাচ্ছে। তারপর সিন চেঞ্জ হয়ে যায় আর আদনানকে তার বোন জিজ্ঞেস করে এতদিন কোথায় ছিলি। তখন সে বানিয়ে কিছু কথা বলে, তাকে বুঝ দেয় আর বলে খুব শীঘ্রই বিয়ে করতে যাচ্ছে। সেটা শুনে তার বোন তাকে কংগ্রাচুলেশনস জানায়। এরপর আমরা দেখি আদনান জিসাকে ফোনে ট্রাই করে না পেয়ে ভয়েস মেসেজ পাঠায় আর বলে লেটস গেট ম্যারিড। এরপর সিন চেঞ্জ হয়ে যায় আর আমরা দেখি জিসাকে একদল লোক ধাওয়া করছে আর কোন রকম ভাবে সেখান থেকে জিসা পালিয়ে রক্ষা পেয়েছে। তারপর আদনানকে ফোন দিয়ে বলে তাড়াতাড়ি নিচে নামো, আজই আমরা কাজী অফিসে গিয়ে বিয়ে করব। তখন আদনান অফিস থেকে বের হয়ে যায় আর ওই মুহূর্তেই বিকট একটি শব্দ হয়, যা শুনে আদনান রাস্তার মধ্যে পড়ে যায়। উঠে দাঁড়ানোর পর সে যা দেখতে পায় তা কোনোভাবেই তার পক্ষে মেনে নেওয়া সহজ ছিল না। জিসা ছাদ থেকে পড়ে সুইসাইড করেছে, যে কিনা কিছুক্ষণ আগে তাকে ফোন দিয়ে বলেছিল ভালোবাসার একটি নাম দিতে। এরপর সিন ফ্ল্যাশব্যাকে আসে। আমরা দেখি অফিসের বস জিসাকে তার কলিগের সামনে বকছে, কেননা সে ঠিকঠাক ভাবে প্রজেক্টের কাজটি করেনি। একটা পর্যায়ে দেখা যায় জিসা তখন তার কলিগকে বলছে আপনি তো বলেছিলেন ঠিক আছে, কিন্তু উত্তরে তার কলিগ রতন এমন ভাবে পল্টি নেয় যেন সে কিছুই জানে না। এরপর বস জিসাকে ফরওয়ার্ড করে দেয় আর বলে বাবাকে বলে বিয়ে করে নাও, ব্যাংকের চাকরি তোমাকে দিয়ে হবে না। তারপর কাঁদতে কাঁদতে জিসা রুম থেকে বের হয়ে যায় আর পেছন থেকে তার কলিগ রতন তাকে ডাক দিয়ে বলে এই অ্যাড্রেস মতো সন্ধ্যায় একা আসতে। তারপর আমরা দেখি সেদিন সন্ধ্যায় অ্যাড্রেস অনুযায়ী জিসা এক হোটেলে আসে আর সেখানে আগে থেকেই রতন ছিল। তখন রতনকে দেখে সে কিছুটা আঁচ করতে পারে তার সাথে কি হতে চলেছে। তখন রতন তাকে বোঝায় এই শহরে সার্ভাইভ করতে হলে মাথার উপরে শেল্টার দরকার, কিন্তু জিসা তখন তাকে নিষেধ করে দিয়ে সেখান থেকে চলে যায়। মূলত এক ব্যক্তির সাথে দেখা করার জন্য জিসাকে আসতে বলেছিল রতন। সিন বর্তমানে আসে। পুলিশের টিম জিসার মৃত্যুর কারণ জানতে চায়। তখন তাদের ইনভেস্টিগেশনে কিছু বিষয় উঠে আসে, যেমন সিসিটিভির ফুটেজে দেখা যায় মৃত্যুর দিন জিসা লিফটের সামনে ওয়েট করছিল। তাকে তখন কিছুটা অস্থির দেখাচ্ছিল। লিফট আসার পর সে ছাদে চলে যায় আর এর পরের দৃশ্যটি ছিল তার মৃত্যু। এর মধ্যে সিনটুকু ধারণ করার জন্য কোনো সিসিটিভি ক্যামেরা সেখানে ছিল না। তারা আরো খুঁজে বের করে মৃত্যুর আগে জিসা আদনানকে ফোন দেয়, কিন্তু আদনান তার ফোনটি রিসিভ করে না আর এজন্য পুলিশের সন্দেহভাজন একজন হয় আদনান। পুলিশ নানাভাবে তাকে জিজ্ঞাসা করার চেষ্টা করেছে যে সে জিসাকে মেরেছে কিনা বা তাকে কোনোভাবে প্ররোচনা করেছে কিনা মৃত্যুর জন্য, যার কারণে জিসা সুইসাইড করেছে। কিন্তু আদনান তখন জানায় সে তো তাকে বিয়ে করতে চেয়েছিল, সে কেনই বা তাকে মারতে চাইবে। কিন্তু পুলিশ তার কথা বিশ্বাস না করে তাকে বিভিন্নভাবে জেরা করতে থাকে। এরপর সিন চেঞ্জ হয়ে আসে রেস্টুরেন্টে। সেখানে জিসা আর আদনান বসে আছে আর জিসা নানাভাবে আদনানকে তার ভালোবাসার কথা বলছে। সে বলে তুমি অন্য রকম, আর এই জিনিসটাই আমার ভালো লাগে, যেখানে কোনো হিপোক্রেসি নেই, ডিসঅনেস্টি নেই। আসলে পুলিশের একের পর এক প্রশ্নের মাঝে আদনানের মাথায় তখন ঘুরছিল জিসার সাথে কাটানো সেই মুহূর্তগুলোর কথা। এরপর দেখা যায় আদনান তখন পুলিশকে বলে আমার জিসা সুইসাইড করছিল কেন। তখন পুলিশ তাকে বলে আপনি কি আসলে জানেন না। তখন আদনান তাদের বলে বেশ কিছুদিন ধরে জিসা কেমন যেন করছিল। তখন পুলিশ তাকে জিজ্ঞাসা করে 1263 কি, কেন জিসা আদনানকে এই নাম্বারটি পাঠাতে চেয়েছিল, কিন্তু উত্তরে আদনান তাদের কিছুই জানাতে পারেনি। এরপর আমরা দেখি পুলিশ আদনানকে জেলে পাঠিয়ে দেয় পোস্টমর্টম রিপোর্ট না আসায়। তারপর আমরা দেখি অফিসের এইচআর ও তার বোনের জিম্মায় আদনানকে থানা থেকে মুক্তি দেয়, সাথে কিছু কন্ডিশনে দিয়ে দেয়, যেমন দেশের বাইরে যেতে পারবে না, ঢাকার বাইরে গেলে 2 দিন আগে পুলিশকে জানাতে হবে। এরপর আমরা দেখি আদনান আর তার বোন বাসায় গিয়ে দেখে কে বা কারা যেন তাদের ঘরের সবকিছু তছনছ করে গেছে। পরদিন সকালে আদনান বাইকে করে অফিসে যাওয়ার সময় লক্ষ্য করে একটা গাড়ি তাকে ফলো করছে। অফিসে যাওয়ার পর খেয়াল করে সবাই তার দিকে আর চোখে তাকাচ্ছে। এরপর দেখা যায়
বস তাকে জানায় অফিসের সবাই তাকে সন্দেহ করছে, তাদের ধারণা তিনি নাকি জিসাকে মেরেছে। আর এজন্য বস তাকে 2 মাস সময় দিয়ে বলে অন্য কোথাও জব খুঁজতে। তারপর দেখা যায় কম্পিউটারে বসে আদনান কার যেন ইমেইলের আইডি হ্যাক করতে যাচ্ছে। এমন মুহূর্তে অফিসের এক ঊর্ধ্বতন কর্মকর্তা তাকে জিজ্ঞেস করে সে কি করছে। তখন কোনোভাবেই সে ট্রিক্স করে বেঁচে যায়। এরপর আমরা দেখি আদনান ফরাশগঞ্জ ব্রাঞ্চে যায়, যে ব্রাঞ্চের কথা জিসা তাকে আগেই বলেছিল। তখন দেখা যায় সেখানে এক মহিলা আদনানের দিকে কিছুটা বিরক্তি নিয়ে তাকিয়ে আছে। সেখানে গিয়ে তিনি সামি নামের একজনকে জিজ্ঞেস করে জিসা এখানে কেন আসতো। এই ব্যাংকের ম্যানেজার তখন আদনানকে ডাকে, আর এই ম্যানেজারই হচ্ছে রতন, যার ভুলের কারণে জিসাকে সেদিন তার বস বকেছিল। যাই হোক, এরপর আমরা দেখি রতন তখন আদনানকে সাবধান করে দেয় যাতে এই ব্রাঞ্চে না আসে। অন্যদিকে মহিলাটিও তখন আদনানের সাথে খারাপ বিহেভ করে আর তাকে ওই ব্রাঞ্চে আসতে নিষেধ করে। তখন আদনানের বুঝতে বাকি থাকে না যে সামথিং অ্যাকচুয়ালি রং। এরপর আমরা দেখি আদনান ওই ব্রাঞ্চে যাওয়াতে তার বস তার সাথে রাগারাগি করে আর তাকে 10 দিনের জন্য বাড়িতে চলে যেতে বলে। যাওয়ার পথে ফারিনের সাথে তার দেখা হয়। তখন তিনি ফারিনকে বলেন কিছু তো একটা আছে যার জন্য সবাই এমন করছে। তারপর আদনান বাসায় ফিরে তার বোনকে বলে একটি লাল রঙের গাড়ি তাকে ফলো করছে আর সেটা সে নোটিস করছে। ওইদিকে আসলেও তার বাসার নিচে ওই ব্যক্তিটি দাঁড়িয়েছিল যাকে আমরা জিসার সাথে দেখেছিলাম। পরের সিনে আমরা দেখি আদনান থানায় যায় আর তখন পুলিশ তাকে সাবধান করে দেন আর বলেন তার নিজস্ব ইনভেস্টিগেট বন্ধ করতে। তাই আদনান ছদ্মবেশে ফরাশগঞ্জের ব্রাঞ্চে যায় আর গিয়ে সামিরকে খুঁজতে থাকে, কিন্তু সিকিউরিটি গার্ড তখন তাকে বসতে বলে। এদিকে এক ব্যক্তিকে দেখে আদনানের সন্দেহ হয়। সামিরও আদনানকে চিনে ফেলে আর তাকে সাবধান করে দেয় যাতে এই বিষয়গুলো থেকে তিনি দূরে থাকেন। তারপরের সিনে আমরা দেখি আদনান এক ব্যক্তিকে ফলো করছে। আসলে কে সে? সে হলো ওই ব্যক্তিটি যাকে ব্যাংকে দেখে আদনানের সন্দেহ হয়েছিল, কেননা সে কোনো ডকুমেন্ট ছাড়াই ব্যাংক থেকে অনেকগুলো টাকা তুলেছিল। লোকটির তাকে দেখে সন্দেহ হবে ভেবে সে তখন তার ছদ্মবেশ থেকে বেরিয়ে আসে। এদিকে আদনানের বোনকে একটি গ্যাং কিডন্যাপ করে আর তাকে নানাভাবে তার ভাইয়ের সম্পর্কে বাজে কথা বলে হ্যারেস করতে থাকে। এদিকে আদনান লোকটিকে ফলো করতে গিয়ে জানতে পারে তারা মাল কেনা বেচা নিয়ে কথা বলছে। আদনান ফারিনকে তখন ফোন দিয়ে জানান ব্যাংকের ওই মহিলা কোনো ডকুমেন্ট ছাড়াই সকালে এক পার্টিকে টাকা দেয় আর সেই টাকা দিয়ে পার্টিরা মাল কেনে আর সেটা বিক্রি করে বিকালে টাকা দিয়ে দেয়। আর তখন তিনি কোনোভাবে হিসাব মিলিয়ে দেয় অ্যাকাউন্টসের। তখন তার বোন তাকে ফোন দেয়। ফোনের অপর প্রান্ত থেকে বোনের চিৎকারে সে হতবাক হয়ে যায়। এরপর দেখি ওই গ্যাংটি বিভিন্নভাবে হুমকি দিয়ে তার বোনকে ছেড়ে দেয়। আর আদনান পুলিশকে এই বিষয়টি জানাতে চাইলে তার বোন তাকে নিষেধ করে আর বলে অনেক হয়েছে, এবার সব বন্ধ করো। তখন আদনান ফারিনকে জানায় এসব কিছুর পেছনে রবিন জড়িত। রবিন মূলত ফারিনের বয়ফ্রেন্ড, তাই তার নিজের বয়ফ্রেন্ড সম্পর্কে এসব কিছু শুনে ফার্স্টে বিশ্বাস করে না, কিন্তু পরবর্তীতে আদনান রবিনের সাথে ওই মহিলার ছবি দেখালে তিনি বিশ্বাস করে। এরপর আদনান ওই নাম্বারটি মনে করে আর যেটা হচ্ছে 1263। তখন সে তার বোনকে বিষয়টি জানালেই সে সেটা গুরুত্ব দেয়নি। তারপর আমরা দেখি ফারিন বাসায় ফিরে জানতে পারে রবিন এসেছে। তখন তার মনে পড়ে বেশ কিছুদিন আগের কথা, একটা বিষয় নিয়ে জিসার সাথে তার কথা কাটাকাটি হয়। তখন এক পর্যায়ে জিসা তাকে একটা রিকোয়েস্ট করে যাতে আদনানকে কিছু না জানায়। আসলে বিষয়টি কি ছিল যার জন্য সে ফারিনকে এতটা অনুনয় বিনয় করছিল। এরপর আমরা দেখি আদনান তার বোনকে গ্রামে পাঠিয়ে দেয় যাতে করে কোনো রকম বিপদের সম্মুখীন তাকে আর হতে না হয়। এদিকে আদনানের বন্ধু ফারাবি তার জন্য একটি থাকার ব্যবস্থা করেন যেখানে রয়েছে কম্পিউটারের সেটআপ, যাতে সে সহজে হ্যাকিং এর কাজটি করতে পারে। আর তা দেখে তখন আদনান অনেক খুশি হয়ে যায় আর তার বন্ধুকে নিচ থেকে জড়িয়ে ধরে। সে তখন এমডির ইমেল আইডি হ্যাক করছে আর সে যেটা খুঁজছিল তা পেয়েও গেল, আর তা হলো ওই মহিলার অ্যাকাউন্ট যিনি কিনা ফরাশগঞ্জ ব্রাঞ্চের দায়িত্বে রয়েছেন। ওইদিকে ফারিন যেহেতু ব্যাংকের একজন সিনিয়র এমপ্লয়ি, তাই তার মনে ফরাশগঞ্জ ব্রাঞ্চ নিয়ে সন্দেহ থাকায় সে ওই ব্রাঞ্চের সব ডিটেলস চেক করতে যায় আর চেক করতে গিয়ে পেয়েও যায় রাশিদুজ্জামান নামের এক অ্যাকাউন্ট, যিনি কোনো ভ্যালিড ডকুমেন্ট ছাড়াই এক কোম্পানির নাম দিয়ে ব্যাংক থেকে 10 কোটি টাকা তুলেছে। নামটি দেখে তখন ফারিনের সন্দেহ হয় আর তাই সে ফেসবুক স্ক্রল করতে গিয়ে পেয়ে যায় সেই ব্যক্তির অ্যাকাউন্ট। আইডিতে ঢুকে সে রবিনের সাথে পিকও দেখতে পাই। এরপর আমরা দেখি গাড়িতে আদনান ফারিনকে বলে যে তাকে 1263 একটি নাম্বার মেসেজ করতে চেয়েছিল, কিন্তু সেটা আসলে কিসের নাম্বার। তখন আদনান এটাও বলে যে তার মনে হচ্ছে এটা একটি কোন, আর সবাই এটাই ভাবছে ভিডিওটা আমার কাছে, আর এজন্যই আমার বাসার সবকিছু তছনছ করা
হয়েছে। তখন ফারিন তাকে জিজ্ঞেস করে সে পেয়েছে কিনা ওই ভিডিওটা। তখন জানায় তার কাছে নেই ওই ভিডিওটা। আর এসবের পেছনে রয়েছে রবিন। তখন আমরা দেখি ফারিন আদনানকে নিয়ে রবিনের কাছে যায়। আর তখন ফারিন তাকে এত টাকা ফরেন্সগঞ্জ যাওয়া নিয়ে প্রশ্ন করতেই সে তার মতো কাহিনী বানিয়ে ফারিনকে বুঝিয়ে দেয়। আর ফারিনও সেটা বুঝে চলে আসে। সে আবারও আদনানকে ভুল বোঝে, কিন্তু তখনও আদনান তার কথায় অটল। এরপর আমরা দেখি ফারিন আদনানকে জিজ্ঞেস করে জিসাকে অনেক বিশ্বাস করতো তাই না? তখন আদনান বলে আমার মতো আতপাগল মানুষটার জীবনটাই পাল্টে দিয়েছে ও। জিসা আত্মহত্যা করেনি, আমি খুঁজে বের করব, আমি ছাড়বো না কাউকে। তুমি থাকবে তো? থাকবে আমার সাথে? তখন ফারিন তাকে কথা দেয় সে থাকবে। এরপর আমরা দেখি আদনান ফারিনকে নিয়ে আসে তার সেই আস্তানায়। এরপর তাকে জানায় সে নাইলা, রতন সহ সবার আইডি হ্যাক করেছে। আর হ্যাক করে খুঁজেও পেয়েছে ওই সিন্ডিকেটের মূল হোতা রতন। কিন্তু তার নিজের কোনো সম্পত্তি নেই। তার 7টা ফ্ল্যাট আর 30 কোটি টাকা সবই তার বউয়ের নামে। এরপর আদনান তখন ফারিনকে বলেন রতনকে কিডন্যাপ করতে, কিন্তু ফারিন তাকে নিষেধ করলে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। পরবর্তীতে ফারিন তাকে বোঝায় যেহেতু পুলিশ তাকে নজরে রেখেছে তার এই কাজটি করা ঠিক হবে না। তার কথা শুনে আদনানও তখন বুঝতে পারে। তারপর ফারিন আর আদনান মিলে এক অপারেশনে নামে, যার নাম দেয় অপারেশন হোটেল হ্যান্ডসাম। মেনলি এই হোটেলের মধ্যে সে বিভিন্ন মেয়ে নিয়ে আসতো। আমরা দেখি রতন বাসায় ফিরে দেখে রবিউল তার জন্য অপেক্ষা করছে। রবিউলকে দেখে তো রতন অনেক বিরক্ত হয় আর বলে অফিসের কাজ অফিসেই ঠিক আছে, বাসায় কেন? তখন তার স্ত্রী রবিউলের জন্য নাস্তা নিয়ে আসলে তখন তিনি না খেয়ে চলে যান, কেননা তিনি বুঝতে পেরেছিল তার বাসায় আসাটা রতন ভালোভাবে নেয়নি। রবিউলও চলে যাওয়ার পর রতন তখন তার বউয়ের সাথে খারাপ বিহেভ করেন, কারণ কেন তার বউ রবিউলকে বাসায় ঢুকতে দিয়েছে। তারপরে আমরা দেখি রতনের বউ পার্লারে আসে। সেখানে একটা স্টাফ রতনের বউকে ইংরেজিতে কিছু প্রশ্ন করে, যেমন সে কোভিডের ভ্যাকসিন নিয়েছে কিনা, ডাবল ভ্যাকসিন দেয়া হয়েছে কিনা, আর দিলেও সাথে ভ্যাকসিন কার্ড আছে কিনা। কিন্তু তার বউ উত্তরে খালি ইয়েস ইয়েস আর নো বলতে থাকে। আসলে রতনের বউ তেমন একটা ইংরেজি জানতো না। আর তখনই তাকে সেই এম্বারেস অবস্থা থেকে উদ্ধার করতে আসে ফারিন। সে তখন পার্লারে সেই স্টাফকে বলে আমরা বাংলাদেশি, তো বাংলাতে কথা বলা যায় না। তখন ওই স্টাফ রতনের বউকে সরি বলে। এরপর তার বউ সেখান থেকে চলে যায়। ফারিন তখন ওই স্টাফ মেয়েটিকে থ্যাংক ইউ বলে। আসলে ফারিন ইচ্ছা করেই মেয়েটিকে দিয়ে কাজটি করিয়েছিল যাতে রতনের বউয়ের নজরে আসতে পারে। তারপর আমরা দেখি ফারিন রতনের বউকে বলছিল তার হাজবেন্ডকে তার প্রতি এঙ্গেজ কিভাবে রাখা যায় এসব আর কি। তখন ফারিন তাকে অদ্ভুত কিছু প্রশ্ন শিখিয়ে দেয় যাতে করে বাসায় গিয়ে তার হাজবেন্ডকে জিজ্ঞেস করতে পারে, যেমন তার স্বামীর চোখে এক্সরে থাকলে তিনি তার কি দেখতে চাইতো, এটি প্রশ্ন আর কি। এরপর সিন চলে আসে আদনানের কাছে। আদনান খুব টেনশনে আছে, কেননা তার মনে হচ্ছিল ওই প্ল্যান কাজ করবে না। তারপর আমরা দেখি রতনের বউ ফারিনকে ফোন দেয়। ফারিন তাকে বলে তার হাজবেন্ড খুব ঝামেলায় আছে জমি জমার বিষয় নিয়ে টাকার অভাবে, আর বলে পরিচিত কোনো ব্যাংকার না থাকায় তার স্বামী টাকা নিয়ে খুব মুসিবতে আছেন। এরপর রতনের বউ রতনকে জিজ্ঞেস করে ফারিনের সেই প্রশ্নটা, এক্সরে থাকলে তুমি আমার কি দেখতে চাইতে? তখন রতন বলেন পিত্রথলি। তার এমন উদ্ভট উত্তর শুনে তার বউয়ের মন খারাপ হয়ে যায়। রতনের বউ তখন রতনের কাছে ঘ্যান ঘ্যান করতে থাকে যাতে ফারিনকে তিনি হেল্প করে ব্ল্যাক মানি হোয়াইট করতে পারে। প্রথমে রাগ করলেও পরে রতন রাজি হয়ে যায়। পরের সিনে ফারিন এবং আদনানের বন্ধু ফারাবি রতনের কাছে বেশ কিছু টাকা নিয়ে যান। যেহেতু রতন ফারিনকে আগে থেকে চিনত না, সো তার কাছে কোনো সন্দেহ হয়নি তাদের চোখে। এদিকে আমরা দেখি আদনান ওসির সাথে দেখা করতে আসে, কিন্তু তাকে পায় না। সিন চেঞ্জ হয়ে আবার রতনের কাছে চলে আসে। তখন ফারাবি রতনকে জিজ্ঞাসা করে কিভাবে কি করবেন। রতন চাচ্ছিল না তার কাজ নিয়ে কেউ প্রশ্ন করুক। এরপর আমরা দেখি রতন বেশ কিছু ইনফরমেশন দেয় এই ব্যাপারে। এই সব কিছুই ফারিন রেকর্ড করে রাখে, কিন্তু তখনও আদনানের কাছে মনে হচ্ছিল রতনকে কিডন্যাপ করতে পারলে হয়তো কিছু জানা যাবে। এরপর ফারিনের ফোনে একটি কল আসে এবং ফারিন তখন ওই ফোনের অপর প্রান্তের ব্যক্তিটিকে আদনানের বলা ওই নাম্বারটি বলে, যেটা ছিল 1263, এবং সাথে আরো বলেন আপনি বলেছিলেন আদনানের কোনো ক্ষতি করবেন না। তার মানে কি ফারিনও কিছু লুকানোর চেষ্টা করছে? সেটা জানা যাবে কিছুক্ষণ পরেই। তার পরের সিনে আমরা দেখি বাসার নিচে রফিককে দেখে চিনে ফেলে আদনান। তার মনে পড়ে সেদিন জিসা তাকে দেখে উঠে চলে গিয়েছিল। আদনান তাকে ফলো করতে থাকে, আর তখনই একদল হামলা করে আদনানের উপর। ওইদিকে তখন আমরা ফারিনকে দেখি বলতে আমি কি করলাম? আদনানকে
আমরা রক্তাক্ত অবস্থায় দেখতে পাই। আদনানের সেন্স ফিরলেই সে তখন তার পাশে দেখতে পান তার অফিসের সেই বসকে। তখন তাকে দেখে কিছুটা অবাক হয়ে যায়। অফিসের বস তাকে জিজ্ঞাসা করছে নাম্বার আর ভিডিও সম্পর্কে। তখন সেই জায়গায় পুলিশ চলে আসে আর পুলিশের ক্রসফায়ারে তখন তার বস মারা যায়। এরপর আমরা দেখি আদনান ফারিনকে ফোন দেয় আর বলে তার ওই নাম্বারটি মনে পড়েছে। তখন আমরা দেখি ফারিন আদনানের কাছে চলে আসে আর আদনানের এই অবস্থা দেখে ফারিন জিজ্ঞেস করলে আদনান তার কাছে সম্পূর্ণ ঘটনাটি লুকিয়ে ফেলেন। ফারিন তখন আদনানকে বলে ছোটকালে যখন তুমি বাথটাবে মাথা ডুবিয়ে রাখতে তখন আমি তোমাকে টেনে তুলতাম না, এখনো তেমন ভাবে আমাকে তোমার খেয়াল রাখতে হবে। তারপর আদনান বলে ছোটকালে বাবা মায়ের ঝগড়া দেখে ভয়ে তিনি তখন এই কাজটি করতেন। এর মধ্য দিয়ে আমরা বুঝতে পারি আদনানের শৈশবটা 8-10টা মানুষের মতো স্বাভাবিক ছিল না। পরের সিনে আদনান ফারিনকে নিয়ে একটা অফিসে আসে যেখানে লকার বক্সের নাম্বারটি ছিল 1263। সেটি মূলত আদনান আর জিসার জয়েন্ট এক্সেসে খোলা আর তাই জিসার অ্যাবসেন্সে আদনান সেটি খুলতে পারত। লকার খুলে আদনান সেখানে শাড়ি, কানের দুল সহ আরো একটি চিঠি পাই যেখানে লেখা ছিল যত অন্ধকার পথে গিয়েছি ফিরতে চেয়েছি তোমার কাছে। সেটিকে শেষ করার আগে এর মধ্যেই ফারিন কাঁদতে শুরু করে। আদনানও তখন ইমোশনাল হয়ে যায়। এরপর ফারিন আদনানকে বলে আমি জানি জিসার সাথে কি হয়েছে, কিন্তু আমি এটা জানি না যে তাকে কে মেরেছে। তখন সিন ফ্ল্যাশব্যাকে চলে আসে। জিসা প্রথম দিন চলে গেলেও এরপর একদিন আবার আসে রতনের কাছে। তখন রতন তাকে হোটেলে একটি রুমে নিয়ে যায় আর সেখানে ছিল ফারিনের সেই মামা সাম চৌধুরী। তিনি জিসাকে স্প্রে করে সেন্সলেস করে ফেলে। এরপরে সে বাজে কাজ করে। তারপর থেকে জিসাকে ব্ল্যাকমেইল শুরু করে সাম চৌধুরী আর বলতে থাকে তার কথা মতো কাজ না করলে ধারণ করা ভিডিওগুলো সব ফাঁস করে দেবে। বিবেক জিসাকে সাড়া না দিলেও পরিস্থিতির শিকার হয়ে তিনি তাদের হয়ে কাজ করতে থাকে। এরপর না পারতেই একদিন জিসা ফারিনকে সবকিছু খুলে বলে আর এটাও রিকোয়েস্ট করে যেন ফারিন আদনানকে কিছু না বলে। তারপর আমরা দেখি জিসার মুখ থেকে এসব কথা শুনে ফারিন তার মামার কাছে যায়। তখন তিনি ফারিনকে বিভিন্ন প্রলোভন দেখিয়ে তাকে থামিয়ে দেয়। জিসার মৃত্যুর পর ফারিন আবার তার মামার কাছে আসে। তখন তার মামা তাকে বোঝায় যা হয়েছে সবকিছু দুইজনের মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং এ হয়েছে। কিন্তু তখন তিনি তার ছেলের মাথা ছুঁয়ে প্রতিজ্ঞা করেন যে সে কিছুই জানে না আর আকুতি মিনতি করতে থাকে, এই বলে যে আদনান যদি ভিডিওগুলো পেয়ে যায় তাহলে তার অনেক ক্ষতি হয়ে যাবে। ফারিনের মুখ থেকে এসব কথা শুনে আদনান বলে আমি সবকিছু থেকে বের হয়ে যেতে চাই। এর পরের সিনে আমরা দেখি কেউ এসে ফারাবির রুম ভেঙে তছনছ করে দিয়েছে। এই অবস্থা দেখে তখন আদনান ফারাবির থেকে সরে যায় এবং সে আশ্রয় নেয় জাফর নামের এক বন্ধুর বাসায়। আদনানের মনে হচ্ছিল সাম অন্য কোনো নাম্বার দিয়ে জিসার সাথে যোগাযোগ করত। একটা পর্যায়ে আমরা দেখি আদনান শামসের নাম্বার জোগাড় করে ফেলে আর হ্যাক করে ফেলে তার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট। মজার বিষয় হচ্ছে এরপর আদনান জিসার নাম্বার দিয়ে স্যামকে ফোন দিলে সে ভয় পেয়ে যায়। সাম জিসাকে নানাভাবে মিসইউজ করতে থাকে এবং যার চরম পর্যায়ে পৌঁছালে জিসা সামের কাছে আসে আর তখনই একজন লোক আসলে সাম জিসাকে লুকিয়ে রাখে। উকি দিয়ে দেখে একজন ব্যক্তি টাকার জন্য সামকে মারছে আর সেটা তখন জিসা ভিডিও করে, কিন্তু কেউ একজন তাকে দেখে ফেলায় সে ভয়ে পালাতে থাকে। আর এই সিনটাই আমরা সিরিজের শুরুতে দেখতে পেয়েছিলাম। তখন আদনান সামকে ফোন দিয়ে বলে জিসাকে কে মেরেছে, তা না বললে ভিডিওগুলো আপলোড করে দেবে। আর সেটা শুনে সাম ভয় পেয়ে যায় আর রফিকের কাছে আসে। রফিক তখন তাকে বলে আদনানকে আসতে বলতে। ওইদিকে রতন তখন বুঝতে পারে কিছু একটা হতে চলেছে, তাই সে পালানোর জন্য ব্যাগ গোছাতে থাকে। অন্যদিকে ফারিন তখন তার মামাকে কথা শোনায় আর অনুশোচনা করতে থাকে কেন সে সেদিন জিসাকে সাহায্য করেনি। এরপর আমরা দেখি শাম ফারিনকে বলেন আদনানের সাথে বসে কথা বলার জন্য যাতে করে তাকে একটি সুযোগ দেয়। এরপর টিভিতে দেখানো হয় আদনানের বসের মৃত্যুর খবর। তখন আমরা দেখি শাম ফারিনকে নিয়ে তার বসের কাছে আসে আর এই বসই হচ্ছে রফিক। সে তখন নিজেকে অ্যারেন স্বপন নামে ফারিনের কাছে ইন্ট্রোডিউস করে এবং শুরু থেকে শেষ পর্যন্ত সবকিছু ফারিনকে বলে। তখন উত্তরে ফারিন বলে আমি জানতাম এখানে আসলে আপনি ওকে মেরে ফেলতেন আর এই জন্যই আমি ওকে আসতে বলিনি। তখন আদনান শামসের ফোনে কল দেয় আর স্বপন তখন তাকে আসতে বলে। তখন পাশ থেকে ফারিন আদনানকে আসতে নিষেধ করতে থাকে। এদিকে কেউ একজন পুলিশ আসতে বললে তখন স্বপন শ্যামকে গুলি করে। এরপর ফারিনকে দেখে বলে তোমাকে আমার ভালো লেগেছে, কিন্তু তুমি তো আমাকে চিনে ফেলেছ, এই বলে ফারিনকে গুলি করে দেয়। ওইদিকে আদনান তখন তার প্রিয় কবিতাটি বলছে। তখন স্বপন আদনানকে তার অ্যাড্রেস অনুযায়ী আসতে বলেন। আদনানকে দেখে স্বপন বলেন মরে যাবি জেনেও আসলি, কাহিনী কি? তখন আদনান তাকে পেন ড্রাইভটি দেয় যেটার মধ্যে ভিডিওটি রয়েছে।
তারপর বলতে শুরু করে সেদিনের স্টোরি, কিভাবে জিসার মৃত্যু হয়েছিল। সিন ফ্ল্যাশব্যাকে চলে আসে আর আমরা দেখি জিসা বের হচ্ছে অফিস থেকে। এমন অবস্থায় সাম ফোন দিয়ে তাকে ছাদে যেতে বলে আর বলেন তার সাথে কিছু কথা আছে। আজকের পর সে কখনো তাকে ডিস্টার্ব করবে না। জিসা সহজ সরল মনে ছাদে ওঠে আর গিয়ে সেখানে স্বপন ও তার গ্যাংদের দেখতে পায়। জিসাকে দেখে তারা তখন তাকে স্প্রে করে আর উপর থেকে ধাক্কা মেরে ফেলে দেয়। বিয়ে করে আদনানকে নিয়ে নতুন জীবন শুরু করার স্বপ্ন সেখানেই শেষ হয়ে যায় জিসার। এভাবেই মৃত্যু হয় দুটি স্বপ্নের। সিন চেঞ্জ হয়ে স্বপনের কাছে আসে। তখন আদনান স্বপনকে জানায় পেনড্রাইভটি নষ্ট করে লাভ নেই, কেননা সে আগে থেকেই ইউটিউবে ভিডিওটি আপলোড করে দিয়েছে। আর তা শুনে তখন যেই না আদনানকে মারতে যাবে তখন উল্টো আদনান তাকে মারতে শুরু করে। কিন্তু স্বপনের লোকেরা তাকে ধরে পানিতে চুবিয়ে রাখে আর বলতে থাকে ভিডিওটি ডিলিট করতে। তখন সেই মুহূর্তে স্বপন জানতে পারে পুলিশ আসছে। তখন আদনান পানিতে লাফ দেয়। এদিকে স্বপনরা বেশ কিছুক্ষণ অপেক্ষা করার পর ভাবে আদনান মারা গেছে আর তাই তারা সেখান থেকে চলে যায়। আর স্বপনের লোকেরা চলে যাওয়ার পরেই পানির গভীর তল থেকে উঠে আসে আদনান। এখন প্রশ্ন হলো এতক্ষণ কি করে সম্ভব? ওই যে বলেছিলাম না, ছোটবেলা থেকেই অভ্যাস হচ্ছে পানিতে মাথা ডুবিয়ে রাখার, সেই কারণেই এতক্ষণ পানির নিচে থাকতে পেরেছে। যাই হোক, তারপরে আদনান তার বোনকে নিয়ে নতুন এক বাসায় আসে আর শুরু হয় অপরাধীদের শাস্তি দেওয়ার এক নতুন মিশন। পুরো সিরিজটি জুড়েই ছিল টান টান এক উত্তেজনা এবং সাসপেন্স। পার্সোনালি আমার দেখা বাংলা সিরিজগুলোর মধ্যে সিন্ডিকেট অন্যতম। আপনাদের কাছে পুরো সিরিজটির কাহিনী কেমন লাগলো সেটি অবশ্যই কমেন্টে জানাবেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। ধন্যবাদ।